আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতদিনে উত্তরবঙ্গের এক জনসভা থেকে রামনবমী নিয়ে যে মন্তব্য রেখেছেন তা আরো একবার ভাইরাল হয়ে গিয়েছে এবং বিজেপি নেতৃত্ব খুব স্বাভাবিকভাবেই তা হাতিয়ার করে সংখ্যালঘু তোষণের নিদর্শন হিসাবেই এই ভিডিওটিকে প্রচার করছে। আপনাদের সামনে দেখালাম সেই ভিডিও, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটি কাদের উদ্দেশ্যে করলেন যে 17 তারিখ হচ্ছে ওদের দাঙ্গা করার দিন? নিশ্চিতভাবে এটা আমার বিশ্বাস কোনো হিন্দু সম্প্রদায়ের কথা তিনি বলেননি, তিনি বিজেপির উদ্দেশ্যে কথা বলেছেন। তাতেও প্রশ্ন থেকে যায় যে যারা বিজেপিকে সমর্থন করেন তারা এরকম প্রচুর সাধারণ মানুষ রয়েছেন যারা প্রত্যক্ষভাবে পলিটিক্স করেন না, কিন্তু তারা যদি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে আঘাত পেয়ে থাকেন তাহলে তো এটা তৃণমূল কংগ্রেসেরই রাজনৈতিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আমি ধর্মের কথা বাদই দিলাম, তার কারণ এটি একেবারেই আমি আলোচনা করতে চাই না। আমরা চাই যে যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মিলেমিশে বাস করে, রাজনৈতিক নেতা নেতৃত্বদের শত উস্কানি দেওয়া সত্ত্বেও আমাদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, এটাতেই বিশ্বাস করি। কিন্তু সত্যি সত্যি আমাদের রাজনৈতিক নেতারা বা নেতৃত্বরা তারা পোলারাইজেশন করে এই ভোটের ভাগাভাগি বা মেরুকরণ করতে চায়। রামনবমী নিয়ে কড়া বার্তা দেওয়া মানে হচ্ছে সংখ্যালঘুদের ভোটকে কাছে টেনে নেওয়া। রাজনৈতিকবিদরা এমনটাই বিশ্লেষণ করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু ভোটকে কাছে টানার জন্য আপনি যদি সংখ্যাগরিষ্ঠ ভোটকে অস্বীকার করেন বা তাদের ভোটের প্রয়োজন আপনার নেই যদি মনে করেন, তাহলে রাজনৈতিকভাবে তো তৃণমূল কংগ্রেস এমনি শেষ হয়ে যাবে। শুধু লক্ষ্মীর ভান্ডার কি বাঁচিয়ে রাখতে পারবে তৃণমূল কংগ্রেসকে? যদি প্রত্যেকবার খোলাখুলি মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন তাহলে সেটা তো হিন্দু ভোটারদের মনে প্রভাব পড়তে তো বাধ্য। কি বলেন আপনারা? তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও উত্তরবঙ্গের জনসভা থেকে এই বিষয়টি উল্লেখ করলেন এবং বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভেদের রাজনীতি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, খুব সতর্ক থাকতে বললেন সাধারণ মানুষকে। প্রশ্ন হচ্ছে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব দুজনেই রামনবমীকে নিয়ে দাঙ্গা না লাগানোর চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন, কিন্তু যে বার্তাগুলো তারা দিচ্ছেন, যে পদ্ধতিতে তারা দিচ্ছেন, সেগুলো কি উস্কানিমূলক নয়? যাই হোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে কি বললেন শোনাবো আপনাদের। খুব সাবধান, মমতা ব্যানার্জি সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে। আমার সংখ্যালঘুরা বলুন তো, আপনাদের কোনো উন্নয়নেরা করেছে? উন্নয়ন করেনি। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, তাই তো? রামপুরহাটের বকটুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? দীর্ঘ টালবাহানার পর একেবারেই রাম মন্দিরের উদ্বোধন করতে সমর্থ হয়েছে এই কেন্দ্রীয় সরকার বা বিজেপির নেতৃত্বে। দেশ জুড়ে সেই রাম মন্দিরের উদ্বোধন যেভাবে সমারোহের সঙ্গে হয়েছিল, নিশ্চিতভাবে বাড়তি উন্মাদনা চোখে পড়া গিয়েছে ভারতবর্ষ জুড়ে। প্রশ্ন হচ্ছে যখন রাম মন্দির গোটা দেশ জুড়ে এইভাবে সমারোহের সঙ্গে উদযাপন হতে পারে, তখন সেই রামনবমী আমাদের রাজ্যে উদযাপনের ক্ষেত্রে কেন বাধার মুখে পড়তে হবে, তাও আবার প্রশাসনের? রাজ্য প্রশাসন কি এতটাই অদক্ষ যে তারা একটা ধর্মীয় মিছিলকে পুরোপুরি রক্ষা করতে পারবে না? যদি কেউ অশান্তি ছড়ায় তাহলে নিশ্চিতভাবে প্রশাসন তাদের মতো করে কঠোর ব্যবস্থা নেবে, কিন্তু তা বলে একটি ধর্মীয় মিছিলকে একেবারেই তারা পারমিশন দেওয়ার চেষ্টা করবেন না কিংবা তারা রাস্তা বেঁধে দেবেন, এটা কি সম্ভব? আপনাদের আরো একটি ঘটনা দেখাই।
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার পয়লা বৈশাখের দিন কিন্তু সপরিবারে কালীঘাটে যান এবং কালীঘাটে গিয়ে মা কালীর উদ্দেশ্যে বিভিন্ন রকমের উপহার সামগ্রী তিনি নিয়ে যান। সেটা তো একেবারেই স্বাভাবিক ব্যাপার, মাকে পুজো দেওয়ার জন্য শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি এবং পুরোহিতদের যে দক্ষিণা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেন। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শিবের একটি ওখানে প্রতিমূর্তি বা লিঙ্গ রয়েছে, সেই শিবের লিঙ্গতে গত বছরেও মালা দিয়েছিলেন, এবারেও মালা দিলেন। কিন্তু প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী ওই মালা দেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মালাটা ওপর থেকে ছোড়েন এবং যেহেতু শিবলিঙ্গটা মাটির থেকে কিছুটা নিচে রয়েছে তাই একেবারে একটু দৃষ্টিকটু লাগে ব্যাপারটি। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েন না। আর এবারেও ঠিক সেই একই ঘটনা ঘটল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখের আগের দিন কালীঘাটে গেলেন এবং ঠিক ওইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবলিঙ্গের উদ্দেশ্যে তার পুজো অর্পণ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই বেশি এবং মাটির জায়গা থেকে যেহেতু শিবলিঙ্গটা বেশ কিছুটা নিচেতে রয়েছে তাই স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রীকে কিছুটা একটু ছুড়ে দেওয়ার মতো করে দিতে হয়। কিন্তু এইখানেই প্রশ্ন হচ্ছে যে কেন মুখ্যমন্ত্রী বারবার সুযোগ দেন বিরোধীদের কটাক্ষ করার জন্য? কেন তিনি বসে বা অন্য কারুর সাহায্য নিয়ে এই মালা তিনি দিতে পারেন না? যে সমস্ত সাধারণ মানুষরা ধর্মে বিশ্বাস করেন তারা তো এই ধরনের আচরণে ব্যথিত হতে পারেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই দিকটা খেয়াল করেন? আসুন সেই ঘটনাটি দেখাবো আপনাদের। আচ্ছা, আপনারা প্রশ্ন করতেই পারেন, অনেকেই বলতে পারেন যে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা ছিল তাই মুখ্যমন্ত্রীর করার কিছু ছিল না। যারা এই কথাটা বলছেন আপনাদেরই প্রশ্নের উত্তর আপনাদেরই ভাষায় আমি দেবো। দেখুন, ঠিক তার পরের দিন সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ভাইপো হন, তিনিও ওই একই মন্দিরে গিয়েছিলেন, তিনিও ওই একই শিবলিঙ্গে পুজো দিয়েছিলেন। আচ্ছা দেখুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে পুজো দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বসলেন এবং বসে একেবারেই হাতটা শিবলিঙ্গের উপর ঠেকিয়ে তিনি পুজো দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভঙ্গিতে পুজো দিলেন আর তার একই দলের থাকা এবং তার রক্তের সম্পর্ক তার ভাইপো তিনি তো ওই রকম ভাবে পুজো দিলেন না। তাহলে কেন সাধারণ মানুষ বা বিরোধীরা কটাক্ষ করবে না, কেন হাতিয়ার করবে না? মুখ্যমন্ত্রী সত্যি সত্যি যদি পুজো দিতে চান তাহলে একটু অন্তত নিষ্ঠা ভরে পুজো দিলে বোধহয় যারা ধর্মে বিশ্বাস করেন তাদের মনে আঘাত কম লাগে। আপনারা কি বলছেন লিখে জানাতে পারেন। তবে মুখ্যমন্ত্রী যে একেবারেই অসৎ উদ্দেশ্য নিয়ে এমনটা করেছেন সেটার কোনো প্রমাণ ছবিতে বা ভিডিওতে আসছে না, শুধুমাত্রই ইমেজ, মানুষ কিভাবে ভাবছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মালা হয়তো ছুটতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বিরোধীদের এই কটাক্ষের সুযোগ তিনি কিন্তু দেননি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী বছরগুলো থেকে কি সাবধান হবেন জানি না, হয়তো সময় উত্তর দেবে। এবার সর্বশেষ আরো একটি খবর দেখাবো আপনাদের, যেটি নিয়ে এই মুহূর্তে উত্তাল হয়েছে। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার বা চপার সেটা আয়কর তল্লাশির মুখে পড়েছে, সেই কাণ্ড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত স্বয়ং এই নিয়ে একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বক্তব্য রাখলেন। প্রথমে সেই বক্তব্য শোনাবো, তারপরে আপনাদের দেখাবো এই নির্বাচন চলাকালীন কিভাবে পশ্চিমবঙ্গে কত কত সোনাদানার সম্পত্তি উদ্ধার হচ্ছে তার একটি পরিসংখ্যান দেবো। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন আপনারা। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা
হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও। ওরার মুখে যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হবে। এটা রিকল করুন। অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতি। উনি যে ভিডিওগ্রাফি করলেন সেটা কি উচিত? উনি ভিডিওগ্রাফি করেছেন, করতে পারেন, তাতে কি হয়েছে? আর একটা কথা হচ্ছে শেখ শাহজাহান শুনলেন। এবার আপনাদের আসুন কিছু পরিসংখ্যান দিই। লোকসভা ভোটের আগে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি টাকা। সেই তালিকায় রয়েছে এই পশ্চিমবঙ্গের নামও। বাজেয়াপ্ত হওয়া নগদ টাকা এবং অন্যান্য সামগ্রীর তালিকায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম 10-এর মধ্যেই জায়গা করে ফেলেছে বাংলা। কমিশনের হিসাব অনুযায়ী দেশের মধ্যে 8ম স্থানে রয়েছে বাংলা। গত 1 মার্চ থেকে 13 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে সর্বমোট 219 কোটি টাকার সামগ্রী। এর মধ্যে রয়েছে নগদ টাকা, মদের বোতল, মাদকদ্রব্য, সোনাদানা এবং বিলি করার সামগ্রী। গত 13 এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিলিয়ে মোট 20 লক্ষ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য কমিশনের হিসাব অনুযায়ী 51 কোটি টাকারও বেশি। ভাবুন, 20 লক্ষ লিটার মদ নাকি পাচার করা হচ্ছিল বা সরবরাহ করা হচ্ছিল। জানি না ভোটের উৎকোচ কিনা। আর যদি সত্যি সত্যি এই ধরনের তদন্ত করে এই ঘটনাগুলোকে আটকে দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি, তাহলে তো নির্বাচন প্রক্রিয়াতেই অনেক স্বচ্ছতা আসবে। এ নিয়ে কেন এত আপত্তি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস? এর উত্তর অনেক উত্তরের মতো এখনো আমাদের অজানা। যাই হোক, আপনারা কি মনে করছেন আজকের পর্ব নিয়ে? নিশ্চিতভাবে কমেন্ট লিখতে পারেন। তবে কোনো ধর্মকে আঘাত দিয়ে বা কোনো ধর্মের প্রতি কোনো কটূক্তি করে কেউ মন্তব্য করবেন না। যদি করেন তাহলে ডিলিট করে দেবো চ্যানেল থেকে সেই কমেন্ট বা রেস্ট্রিক্ট করে দেবো সেই ইউজারকে। এখনকার মতো এখানে শেষ করলাম।